থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। রেডিও ফুর্তির সকল শুভানুধ্যায়ী এবং আমাদের ভূত এফএমের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি। তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো, এবং আজকে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো শুনতে বেশি বলি, তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো, যেটা আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তো রাসেল ভাই, ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যে ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে। প্রিয় লিসেনার, বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে ভূতগ্রাম থেকে যে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটা ঘটনা বাছাই করে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি। আপনারা প্রত্যেকটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তবে আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের মধ্যে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে ভূতগ্রাম থেকে নেওয়া বাছাই করা ভয়ানক ঘটনা। আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। তাহলে শুনুন, এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন আসলে এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটা স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটাতে এবং অনেক চেষ্টা করে দুই হাত গলা থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হর হামেশাই ঘটে, এটা তেমন কিছু না। এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকে অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু, ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন। তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা, তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত,
এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্ত বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো, দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলে ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো, তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বিয়ে দিলে হয়তো বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক, নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা, কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতি ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা, এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন ওই গ্রামের এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলা লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যেত কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখো না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে, উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, মানে এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেওয়া যায় না। তখন উনি ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা, এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আরেকজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন যে ওইখানে যান, হয়তো উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরের রকম, একদম ইয়াং, একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপর বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করবো না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা টেখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলেন যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে।
এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দিবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র কাছে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করবো, একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন, লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে এটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন। দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন। বেশ অনেকক্ষণ পরে সত্যি গাড়িটা চলে যায়, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো তাদের ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে। তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে। তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন। তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই। তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়। ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে, হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের চালের উপরে দুপদাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে। এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওদের ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই। উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেকদিন জীবিত ছিলেন, অনেকদিন। পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে একজন। আমি ঢাকার উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই, শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকত। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে, আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে, এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না।
তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি, কারণ এলাকায় অনেকটা গাছ, একটা থেকে দুইটা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনের উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস। হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে দুইটা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও, গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়ল, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয়, ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি এক জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে, ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো। সব থেকে বড় কথা হলো, আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো। আমি তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের, তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে, এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই। তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসে নড়তে থাকে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই, তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি, একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন তাহলে যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল আজ তুমি কোথাও ঘুরতে চেও না? আমি বললাম কেন চাচি? সে বলল এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, পরে কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে ওগুলো কার নাম? চাচি বলল আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়।
কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, ওই বাসায় 3 ভাই ছিল, তার মধ্যে বড় 2 জন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই, মনে হচ্ছে লাশ 2টা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি, আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম, উনি আমাকে বললেন, আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন, বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম, এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো, কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতামতা করে বললাম, আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসার দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন, না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। পরদিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেলের দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকে আসছে। একটু পর আওয়াজটা থেমে যায়। হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে। আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তারা আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেজো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনে টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায় আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ জিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়।
এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি। প্রথম প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দিই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরো ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে আমি পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। লিসেনার, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তোবা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের 2 তলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে, অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়ত। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন যে রাত্রেবেলা তার আম্মার সাথে উনি থাকবেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে, বারান্দার ওই পাশেই রয়েছে বাগান। তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পাইচারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি এটা আসলে ঠিক বুঝতে পারছিলেন না, উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন
ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন, তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা 3 জন থাকবেন রুমে। তো সেই কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন, উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগতে পারেন। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান, এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার এটা বলতে বলতেই উনি একদম ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যাক আজকে রাত্রে আমাকে জাগতে হবে। তো উনি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালে বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো আর কি, সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। তো উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালাবন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি, রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন যে কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢুকেনি, আর যেহেতু এটার বারান্দা নাই সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন না আমি এইখানেই দেখেছি, কিন্তু নার্স বলে আপনি এটা অসম্ভব,
এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি এই রুমে, পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম, এটা এই কাফন পরা এটা কি দেখলাম। তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই মানে বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে মানে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্যপ্রবাহও পড়েছিল। আর ওই রুগীর স্ত্রীর সাথে ওই রুগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমান আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমান আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমান আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন আপনারা আমাদের রুমে বসেন। ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে বা আপনার ছেলের রুমে যান, যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, মানে পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে আর মানে ওই রুগীটার আছে। তো পশ্চিম দিকে দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, মানে ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই কোষে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। একটা অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল।
তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তোবা এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল। ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন। তো যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়। আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন, ওই হসপিটালের দোতলাতে 207 নাম্বার রুমে ওনারা অবস্থান করছিলেন। কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে একটু শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা, তখন ওই 207 নাম্বার রুমেই ওনারা ছিলেন। কারণ আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, কিন্তু ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, এই জন্য 207 নাম্বার রুমে ওনারা ছিলেন। তো ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নাম্বার রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার বংশের বা পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ একজন রুগীকে নিয়ে আসলো। রুগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে ওর গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রুমানা আপু খুব অবাক হচ্ছেন, কি ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালে আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। তো উনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা আপু খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি একটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভেতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে ওই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে, কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরা কোনো মেয়েকে দেখি নাই। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা, এই রহস্যের আজও কুলকিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি রোমানা আপু আমাকে শেয়ার করেছেন। লিসেনার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। চলে যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে যশোর মাগুরার একটা ঘটনা। আমি আমার একজন রিলেটিভের কাছ থেকে কালেক্ট করেছি। জি। ঘটনাটা যে বলবো সেটা একটা লোককে কেন্দ্রিক। লোক তার মায়ের সাথে একটা গ্রামে থাকতো। তো গরিব হওয়ার কারণে ছেলেটাকে একটা অফার আসে যে সে বাহিরে বিদেশে যে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। তো ছেলেটা অফারটা নেয়, অফারটা নিয়ে চলে যাবে। তো তখন তার মা বলে যে আমি তো গ্রামের বাড়িতে একাই থাকবো, তুমি বিয়ে করে তোমার বউয়ের সাথে থাকলে আমার ভালো হবে। তো তিনি বিয়ে করে 7 দিন পর বিদেশে চলে যায়। ইতিমধ্যে 6টা বছর পার হয়ে যায়। তো যখন উনি ফেরত আসবে দেশে, তখন তার ওয়াইফকে কল দিয়ে সে বলতেছে যে বাইরে থেকে তার জন্য কি কি গিফট নিয়ে আসবে। তো তখন তার ওয়াইফ একটা লিস্ট দেয়
যে এগুলা নিয়ে আসবে। তো তখন বাংলাদেশ টাইমে যখন সে কল দিছিল তখন হচ্ছিল সন্ধ্যা। এই টাইমে সে তাদের গ্রামের বাড়ির উঠানে বসে এগুলো বলছিল। তো লিস্ট নেওয়ার পর লোক শপিং করার পর দেশে চলে আসবে ফ্লাইটে ওঠে, ঢাকা এসে নামে। ঢাকা থেকে যশোর যেতে যেতে তার আনুমানিক রাত 11টা বেজে যায়। এখন সে যেখানে নামে সেখান থেকে তার গ্রামের বাড়ি প্রায় আধা ঘন্টার একটা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তো সে এখন ভ্যান খুঁজতেছে, এত রাতে তো ভ্যান বা কোনো যানবাহন খুঁজে পাওয়া যায় না। তো সে বাজারের মাথায় একটা ভ্যানওয়ালা দেখে যে অলমোস্ট বাড়ি চলে যাবে তার ভ্যান রেখে। তো সে তাকে অফার দেয়, বলে যে আপনি আমাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেন, আপনি যে প্রাইস চাবেন সেইটাই আমি দেবো। তো ভ্যানওয়ালাটাও রাজি হয়ে যায়। তো ওনারা সবকিছু নিয়ে রেডি হয়ে জার্নিটা স্টার্ট করে। কাঁচা রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে, একটু উঁচু নিচু আছে, এই জন্য ভ্যান ঝাঁকি হচ্ছে। তো হঠাৎ করে রাস্তার মাঝখানে একসময় ভ্যানটা অনেক জোরে ঝাঁকি খায়। তো ভ্যানওয়ালাও হচ্ছিল লোকটার সাথে একটা কনভারসেশনে ছিল না, এই জন্য কিছু জিজ্ঞাসা করে নেই যে কিছু পিছনে কিছু হয়েছে কিনা। দেন ইতিমধ্যে তারা বাসায় চলে গেছে। তো তখন যখন লোকটা বাসায় চলে আসছে, তার মা ছুটে আসছে হারিকেনের আলো নিয়ে ছেলেকে দেখবে। তো লোকটা বলে যে মা, তুমি হারিকেনটা আমার কাছ থেকে দূরে সরো, হারিকেনের আলো আমার সহ্য হচ্ছে না। তো তখন তার মা ভাবে যে আমার ছেলে অনেকদিন বিদেশে ছিল, তো তার ইলেকট্রিসিটির আলো পছন্দ হবে, এই জন্য আগুনের আলো পছন্দ হইতেছে না। তো তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য ছিল হারিকেন ছিল। তো সে তার বউকে বলে যে আচ্ছা তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় ঢোকো। তো বাসায় ঢোকার পর উনি ফ্রেশ হওয়ার পর ওনার কিছু ফ্রেন্ডস আসে ওনার সাথে দেখা করার জন্য। তখন উনি ওনার মাকে বলে দেয় যে মা বলো, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি অনেক টায়ার্ড, আমি আজকে কোথাও বাইরে যাবো না বা কারোর সাথে দেখা করবো না। তো ওনার মা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলতেছিস সেটাই বলবো। দেন ওনার কিছু ফ্রেন্ডস আসে যে ওকে বলেন যে আন্টি বের হয়ে আসতে, আমরা একটু বাইরে দেখা সাক্ষাৎ করি। তো উনি বলে যে বাবা, ও তো এগুলা বলে দিছে, ও এখন আর বের হবে না। আচ্ছা। ইতিমধ্যে তার ওয়াইফ তার জন্য শরবত নিয়ে যায়। তো শরবত যখন দেয় তখন তার পায়ের জুতা খুলে দিতে যায়। তো জুতা যখন খুলে দিতে যায় তখন সে দেখে যে তার গায়ে প্রচন্ড অনেক লম্বা লম্বা লোম, খুব ঘন ঘন লোম। তো সে ব্যাপারটা খটকা লাগে। তো সে এখন এসে তার মাকে বলে যে মা দেখো, আমার তো জিনিস ভালো লাগতেছে না, আমি তো তার সাথে সংসার করছি 7 দিন, কিন্তু আমি তো জানি যে তার কি, কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছে না। তো তখন তার মা বুঝাই দেয় যে 6 বছর পর আসছে, এই জন্য একটু মন এরকম লাগতেছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, তোমরা থাকো, আজকে রাতে ওখানেই থাকো, বাইরে থাকার দরকার নেই। তো তখন তাদের বাসা এমন ছিল যে ইট দেওয়া বাসা, ফ্লোরটা মাটির, সামনে একটা বারান্দা আছে, রুম হচ্ছিল একটাই। তো এক রুমের মধ্যে লোকটা এবং তার ওয়াইফ, আর বাহিরের বারান্দায় তার শাশুড়ি, তার মা এবং কয়েকটা রিলেটিভস, তারা সবাই বাইরে শুয়েছিল। তো রাতের এক পর্যায়ে তার লোকটার যে ওয়াইফ ছিল, ওয়াইফের মা ঘুমাইতে পারতেছিল না রাতে। তার মাথায় এটা চিন্তা ভাবনা চলতেছিল যে তার মেয়ে এরকম একটা কথা বললো, এটা তো সাধারণত কেউ বলে না। তো এটা ভাবতে 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 একসময় সে ঘুমায় যায়। একসময় সে শোনে যে হাড্ডি ভাঙ্গার একটা আওয়াজ আসতেছে, আর কেউ চুপচাপ করে কিছু খাচ্ছে। অনেকক্ষণ ধরে এই শব্দটা হচ্ছে, সে ভাবতেছে যে পাশে কোথাও বিড়াল টিড়াল হবে। তো সে তার বেআইন সাহেবকে বললো যে আপনি কি রান্নাঘরে, ঘুম থেকে ডাক দিয়ে বললো যে আপনি কি রান্নাঘরে কিছু রেখেছেন, যে দেখেন এরকম শব্দ হচ্ছে। তো বলে যে না, আপনি টেনশন নিয়েন না, আপনি ঘুমাই পড়েন, রান্নাঘরে কিছুই রাখা নেই। তো সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে না, তার মেয়েও এরকম একটা কথা বললো, আবার এরকম শব্দ শুনতেছে, কিছু খাচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে কিছু জিনিস কিছু খাচ্ছে। তো এই টেনশন করতে করতে সে হঠাৎ করে ঘুমায় যায়। সকালবেলা ফজরের আজান দেয়নি, তখন সে আগেই ঘুম থেকে উঠে গেছে, অজু টজু বানাইতে যাবে। তো তখন এখনো ভোরের আলো ফোটেনি, অজু বানায় আসার পর ভোরের আলো একটু ফুটছে। তখন সে দেখে যে মাটির যে বাসা থাকে, মাটির বাসার ভিতরে যেন পানি পড়লে যাতে বাহিরে চলে আসে, এই জন্য একটা ছোট্ট নালী থাকে। তো উনি খেয়াল করে দেখে ওই দরজার নিচের নালীর ওখানে রক্ত গড়গড় করে বের হয়ে আসতেছে। এটা দেখে তো সে খুবই অ্যাস্টনিশড। সে সবাইকে চিল্লাফাল্লা করে ডাক দেয় যে দেখেন এগুলো কি হইলো, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আর লোকটার মা বলতেছে যে আমার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে আসছে, এজন্য আপনার মেয়ে আমার ছেলেকে মেরে সবকিছু নিয়ে পালাই চলে গেছে। তো এই দুইজনের মধ্যে ঝগড়া হইতে হইতে এক সময় কেউ ভিতরে কি হয়েছে এটাই দেখে নেই। বা এলাকার মুরব্বী লোকজন এসে দরজা ভেঙে দেখে খাটের উপর শুধু হাড্ডি, ভাঙা হাড্ডি, আর একটা স্কালের উপরের ভাগের মধ্যে লম্বা চুল। এটা থেকে আইডেন্টিফাই করা যায় যে ওয়াইফটা ছিল, লোকের যে ওয়াইফটা ছিল, সেই ওয়াইফের মাথার ওটা খুলি। পরে এটা সবাই ভাবে যে এটা তো ধরেন বাসা ভিতর থেকে লক করা,
হাজবেন্ডও ভিতরে ঢুকছিল, ওয়াইফও ছিল। তো ওয়াইফের ডেড বডি অনুমান করা যাচ্ছে যে এটা ওয়াইফের ডেড বডি, কিন্তু তাহলে হাজবেন্ড কই গেল? তো এটা সবাই হচ্ছে অস্বাভাবিক কিছু হয়েছে। তো পাশে একটা ইয়া ছিল, পীরের ছেলে ছিল, তো সে পীরের বাসা থেকে আসার পর সে একটু দেখার পর উনি বলে যে যখন ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছিল তখন তাদের উঠানে একটা ডালিম গাছে একটা খারাপ কিছু জিনিস ছিল। তো সে তখন এই ডালিম গাছ থেকে বসে বসে শুনে ফেলছিল উনি কি বলছে, আর উনি ওই ওয়াইফের প্রতি একটু অ্যাট্রাক্টেড ছিল। তারপর যখন লোকটা বিদেশ থেকে আসছে, ওই রাস্তার মাঝখানে যে একটা ঝাঁকি হয়েছিল, ওই ঝাঁকির সময় নাকি ওই খারাপ জিনিসটা ওই লোকটাকে মেরে ফেলে ওনার রূপ ধরে গ্রামের বাড়িতে আসে, এবং রাতে যখন সুযোগ পায় তখন ওই মহিলাটাকে খেয়ে ফেলে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি, আমি উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রামের বাড়িতে জামালপুরে আর কি আমার চাচার সাথে ঘটে। তো আমাদের গ্রামটা হইতেছে আপনার জামালপুরের 1 নং কেন্দ্র ইউনিয়নের আপনার কুটামনি গ্রাম। জি। তো আমার চাচা, আমার সম্পর্ক নিয়ে আমার চাচা হয়। তো উনি আর কি কৃষক, তার জন্য আর কি ওনার মানে আর কি অন্যের জমিতে আর কি তিনি কৃষিকাজ করেন। তো রেগুলার মতো একদিন উনি কৃষিকাজ করতে আপনার একটা জায়গায় গেছে। সেই জায়গায় ওনার সাথে আরো 3 জন লোক ছিল। সেই জায়গাটা একদম ফাঁকা ছিল, সেখানে শুধু একটা বটগাছ ছিল। আপনার গরম দিনের ঘটনা এটা। তারপর ওনারা কাজ করতেছে, কাজ করার পর দুপুর টাইমে যখন খাওয়ার টাইম হয়েছে তখন আমার চাচার সাথে যে আরো 3 জন ছিল, তো ওনারা আমার চাচাকে বলে চলো এখন তো খাওয়ার টাইম হয়েছে, এখন খাই আসি। তো আমার চাচা বলছে যে তোমরা যাও, আমি একটু পর আসতেছি। তো আমার চাচার সাথে আরো 3 জন ওনারা আপনার খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসছে। পরে আমার চাচা আর কি খাইতে গেছে, উনি আর কি ওই বটগাছের নিচেই যায় বসছে। খাওয়া দাওয়া শেষ করার পরে উনি ওইখানেই বসে আছে। তো আমার চাচার সাথে যে আরো 3 জন লোক ছিল ওনারা আপনার কাজে আবার এসে কাজ শুরু করছে। এভাবে আধা ঘন্টা যাওয়ার পর দেখে যে আমার চাচা আর আসতেছে না। তো একজন বলল যে অনেক তো সময় হয়ে গেল, ওই তো এখনো আসতেছে না। একজন মানে আর কি একজনকে তার কাছে পাঠাই দিল ওনাকে ডেকে আনার জন্য। আচ্ছা। কিন্তু একজন যাওয়ার পরে দেখে যে আমার চাচা উনি আপনার মাথাটা হচ্ছে মাটিতে আর পাটা হচ্ছে বটগাছের মানে উপরের দিকে। এইভাবে তিনি আর কি বটগাছে উঠতে চেষ্টা করতেছিলেন। তো এটা দেখে উনি ভয় পেয়ে যায় যে ওই এভাবে আচরণ করতেছে কেন, এইভাবে আছে কেন। তো সে ওখান থেকে আইসা আর বাকি লোক 2 জনের সাথে এই ঘটনাটা বলে যে ওই তো মাথা মাটিতে রাখা পা উপর দিক ওইটা গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ওই বাকি 2 জনও ওনার সাথে নিয়ে ওই আমার চাচার কাছে আসে। আসার পর আর কি আমার চাচারা বলে কি হয়েছে তোমার, তুমি এইভাবে পা উপরের দিক রাখছো কেন? আর কি তিনি কোনো কথা না বলে আর কি চোখ বড় বড় করছে রাসেল ভাই। তো ওনাকে আপনার ধরে নিচে নামে সোজা করছে। সোজা করানোর পর তো ওনারে আর কি ওই গাছের কাছ থেকে নিয়ে আসা যেতেছে না। ওনার শরীরে এত শক্তি হয়েছে যে আর কি ওই 3 জনকে ঝটকানা দিয়ে আর কি ফালাই দিতেছে। তো এইভাবে তারা 3 জন যখন পারতেছে না, তো একজন পাশে একটু দূরে কয়েকটা বাড়ি ছিল, সেখানে দৌড়ে গিয়ে 2-3 জনকে আরো নিয়ে আসার পরে 5 জনে মিলে আর কি ওনাকে অনেক কষ্টে বাড়িতে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আর কি তখন বাড়িতে এই ঘটনাটা জানাজানি হলে আমাদের পাশে মহল্লার হুজুরের কাছে যাওয়া হয়, যা আপনার ঘটনাটা শেয়ার করা হয়, বলা হয় পুরো হুজুরে একটা পানি পড়ে দিয়ে বলে যে পানিটা ছিটাই দিবা আর পানিটা খাওয়াই দিবেন। তো রাসেল ভাই পানিটা ছিটাই দিয়ে হুজুরের কথা মতো পানিটা খাওয়ানোর পর আর কি তখন একটু উনি শান্ত হয় আর কি, ওনার শরীরের থেকে ওইটা একটু প্রভাবটা চলে যায়, উনি ঘুমিয়ে পড়েন। তো রাত্রের বেলা উনি উঠার পর সবাই খাওয়া দাওয়া করে, গ্রামের লোকজন কিন্তু রাসেল ভাই আর কি তাড়াতাড়ি ঘুমায় পড়ে। জি। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আর কি রাত যখন মাঝরাত তখন তিনি আর কি ওই তার শরীরে ওই অশরীরে আত্মাটা ভর করছে। উনি আর কি শরীর ঝাঁকি দিয়ে উঠে মানে সেই বটগাছের কাছে যাবে, এর জন্য আর কি দরজা খুলতেছে। এমন সময় আমার চাচির ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার চাচি বলে যে তুমি কোথায় যাচ্ছ? তো বাইরে গেলে এমনিতে লাইট নিয়ে যাও, তো তুমি তো লাইট ছাড়াই তো যাইতেছো, কোথায় যাইতেছো তুমি বলো আমাকে। পরে উনি বলে যে আমি ওই বটগাছের কাছে যাব, আমার ওখানে যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো আমার চাচি এটা শুনে ভয় পাওয়া যায়। ভয় পাওয়া যাওয়ার পরে চিল্লাচিল্লি শুরু করে। পরে আমরা পাশের রুম থেকে আমরা সবাই উঠে এসে দেখি যে উনি আর রুমে নাই, উনি আপনার ওই বটগাছের উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে।
তো তারপর ওনারে মাছ রাস্তা থেকে অনেক কষ্টে 6-7 জনে মিলে আর কি ধৈর্য মানে অনেক কষ্টে আনা হয়েছে রুমে, মানে কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারা যেতেছে না। তার শরীরে এত পরিমাণে শক্তি আসছে যে এটা নর্মাল মানুষের থাকে না। তো ওনাকে এই অবস্থাতে পরিস্থিতি দেখার পরে কবিরাজের বাড়িতে যাওয়া হয়েছে। তো আমার চাচা, আমার বাবা কবিরাজের বাসায় যায়। কবিরাজ বাসায় যাওয়ার পরে কবিরাজকে ডেকে আনে। কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ তাকে মন্ত্রঠন্ত্র পরে আর কি পানি ছিটাই দিয়ে আর কি ওইটা ওই রাত্রের জন্য শান্ত করার পর বলে যে এটা এখন আর হবে না, সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, এটা আর কি এখন চলে গেছে। আচ্ছা, এরপরে রাসেল ভাই এভাবে আরো 2 দিন কেটে যায়। 2 দিন যাওয়ার পর তার 2 দিন তিনি নর্মাল ছিল। তারপরে দিন আপনার শনিবারের রাত্রে মাঝরাতের দিকে সেম ঘটনাটা আবার ঘটে। তিনি ঘুম থেকে উঠে ওই বটগাছে যাওয়ার জন্য আর কি দরজা খুলে আপনার রওনা করে। এই সময় আমার বাবা বাথরুমে যাওয়ার জন্য আর কি বের হয়েছিল, উনি এটা দেখতে পায় যে উনি বের হয়ে চলে যাইতেছে একা একা অন্ধকারে। তো আমার বাবা এটা দেখে বুঝতে পারে যে ওইটা মনে হয় আবার ওনার শরীরে ভর করছে। তো আমার বাবা, আমার চাচা ছিল, আরো কয়েকজন লোকজনকে ডেকে এনে তাকে মানে আর কি ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, তার শরীরের শক্তিটা যেন আরো বেড়ে গেছে। তো আর কি ভাই ওইখানে আপনার দড়ি ছিল, ওই দড়ি দিয়ে তাকে হাত পা বেঁধে অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। আবার সেই রাত্রি আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। পরে কবিরাজকে কবিরাজ আধা ঘন্টা পর আসে। আধা ঘন্টার মাঝখানে সে নানা রকম মানে আর কি কথা বলতেছে যে আমার খুব পানি পিপাসা পাইছে, আমাকে পানি দাও, আমার ক্ষুধা লাগছে, আমার বান্ধন খুলে দাও, আমার কিছু হয় না, আমাকে ছাইড়া দাও। কিন্তু কেউ এই কথা না শুনে ওকে ওইভাবেই বেঁধে রাখছে, তাকে আর কিছু দেওয়া হয় নাই। পরে কবিরাজ আসার পরে আর কি উনি তার ব্যাগ থেকে আপনার জিনিস বের করছে। বের করার পরে সরিষার তেল আর আপনার কাঁচামরিচ তার হাতে পিষে আপনার একটা ইয়েতে আর কি হাড়ের ইয়েতে একটু করে ওনার নাকের সামনে ধরছে। নাকের সামনে ধরার পরে আর কি উনি বলতেছে যে, আমার চাচা বলতেছে যে এটা আমার নাক থেকে সরাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, এটা আমি আর পারতেছি না। পরে আর কি রাসেল ভাই তখন কবিরাজ তার বা হাতের কানি নোকটা চেপে ধরে বলছে যে তুমি কোথা থেকে আসো, তুমি ওরে কেন ধরছো, ওই তোমার কি ক্ষতিটা করছে। পরে সেই অশরীর আত্মাটা আপনারা বলতেছে যে আমি ওই বট গাছে ছিলাম, ওই আমার উপরে বসে আমার উপরে খাওয়া দাওয়া করছে, এটা এর জন্য আমি ওরে ধরছি। ওই তো তোমার তো আর দেখে নাই, ওই জায়গাতে তুমি ছিলা, এটা তো তোমার দেখে নাই। পরে রাসেল ভাই আর কি বলতেছে কবিরাজের মানে কোনোভাবেই সে যাবে না। ওকে কিভাবে পাঠালো সেটা আমাকে একটু বলেন। পরে সে কোনোভাবেই যাবে না। পরে কবিরাজ যখন ভয় দেখাইছে, তুমি যদি এখন না যাও তাহলে তোমাকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাবো, তুমি সেটা চাও? তখন সেটা বলছে না, আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, আমি আর কখনো আসবো না। তখন কবিরাজ বলছে যে তুমি যে চলে যাবা এটা আমি বুঝবো কি করে। পরে বলছে যে বাড়ির পাশে যে বড় গাছটা আছে, ওই গাছের একটা বড় ডাল আমি ভেঙে রেখে যাবো যাওয়ার সময়, ওই ডালটা ভাঙার সাথে সাথে বুঝবেন যে আমি চলে গেছি। তারপর রাসেল ভাই কিছুক্ষণ পর ওইটা আপনার ওই গাছের বড় ডালটা ভেঙে চলে যায়। তারপর থেকে আর ভাই আর আসেনি। থ্যাংক ইউ ভাই, আপনার ঘটনাটি শুনুন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবিহ এবং পবিত্র কোরআন যে তেলাওয়াত করতে সেখানেই বসে উনি বিছানাপত্র করে ওইখানে সবসময় কোরআন এবং তসবিহ জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে। তো বেশ সপ্তাহখানিক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলায় যখন বাতি জ্বলতে থাকতো 1টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারত সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় উনিকে বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াটে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজের ঘর থেকে যে হইতেছে, তারা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা
এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে, এবং দরজাতেও যখন নক করা হতো তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজন করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2 দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দিব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে, কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি এটা ভয়ের কিনা আমি জানি না, বাট বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর, আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে we have been in every corner of UK just to have some little fun holiday. Basically সব ওই হুল্লোড় পরিবারটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর 2018 এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা। এটা আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটা কটেজটা বুক করি এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার দিয়ারসেলফ, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, ব্যাক টু লন্ডন again সেই রোবটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো, ভূত কি, মুখের কথা কই যাবো ভূত দেখতে। তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু বলছে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কার্ড টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলায় উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড was 9:30 to 10 o'clock. তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টে গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে হতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো
স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে টু বি অনেস্ট একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায় দেখা যায় এটার জন্য অনেক লং মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক ওইখানে যাচ্ছিলাম, এরকম বোধহয় গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তা চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ছাড়া রাস্তা নেই। রাইট সাইডে গাড়িটা ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পেয়েছি এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল ওরাও বেশ হেজিটেট যে না কি দরকার আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয় তা না, ধরলাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপদিত হইতে পারে। তো যাই হোক এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? দেখি যে রাস্তাটা বন্ধ, এখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, রাস্তাটা পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকে আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ি পেছনে আসছে না। আর ইভেন তো তখন এমন একটা সিচুয়েশন এসেছে যে আপনাদের মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দেবো পেছন দিকে গাড়িটা আনার জন্য এমন কারেজ কারো হচ্ছিল না টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি, তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট একদম, আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো আসিফ একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো ওটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়াজ আতিক ভাই ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যেই কটেজে যেই 8টা দিকে আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো বললাম তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা বললাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা, তো ওইটাকে একটা সেন্টার ধরে শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউট গাড়ি যেমন নেই ঘুরে সার্কেল করে সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোয় জঙ্গলের চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কে সে এমন করছে কেন? ঠিক আছে আমি বেশ চাপে যাই, এদিকে আসিফ দুই ভাবি ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি হচ্ছে। তো আমি হুট করে আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে ফাইজলাম অনেক, মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন। যাও তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা যেমন রাউন্ড করে ঘোরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন হলো তখনই সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায় মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা, তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম এবং মানে
বলা বলি যে কি হইলো, মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাসলাম কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা, আমার ওয়াইফ প্লাস তুষার, ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও কেমন সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নেই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটাই, তো ওই জায়গাটাই সার্চ মার, ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয় এবং মার্ডারটা হয় 1988 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয় এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th date anniversary of her, লাইক এটা যখন আমরা দেখি, আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই, আমি এখনো জানি না যে এটার কারণ কি কিংবা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস, বা এনিওয়ে এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছিল। সো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছা ছবিতে এসে শেয়ার করবো। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি সাইফুল ইসলাম ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজকে আমি যে ঘটনাটি প্লে করব সেটি আমার এক দূর সম্পর্কের আন্টির সাথে ঘটে যাওয়া। বলে রাখা ভালো, আমি পড়াশোনা কমপ্লিট করি আমার নানার বাড়ি থেকে। আমার নানার বাড়ি একই জেলা এবং একই উপজেলায়। তো রেস্ট্রিকশন থাকার কারণে আমি উপজেলার নামটি শেয়ার করছি না। তো ঘটনাটি ঘটে 2007 সালে, তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র। ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা 8টা থেকে 9টা নাগাদ। ঘটনাটির প্রত্যক্ষদর্শী, বেশিরভাগ অংশটার প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই ছিলাম, গ্রামের অনেকেই ছিল। তো তখন খুব গরমকাল ছিল। তো আজ থেকে 8-9 বছর পূর্বে বা 10-12 বছর পূর্বে লোডশেডিং এর পরিমাণটা একটু বেশি ছিল। তো ঠিক ওই দিনেও একই রকম ছিল, লোডশেডিং ছিল প্রায় সন্ধ্যা 6টার পর থেকে 8-9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমরা গ্রামের মধ্যে সবাই বাইরে আড্ডা মারছিলাম। তো ঠিক তখনই আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই, চিৎকার, মা বলে একটা চিৎকার। চিৎকারটা খুব জোরে একটা চিৎকার ছিল। তো আমরা সবাই বলা বলি করছিলাম, এত জোরে একটা চিৎকার কোন দিক থেকে আসলো, মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে। তো কিছুক্ষণ পরে শুনলাম যে একটা ছেলে কান্নাকাটি করছে আর কি, সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তো সে যে বোনটার কথা বললো সেই বোনটি আমার আন্টি হয়, দুঃসম্পর্ক আন্টি। তো গিয়ে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো। তো সে তখন বললো তার ভাইটি আমাদের সমবয়স ছিল, আমাদের থেকে 2-3 বছরের বড় হবে। তো জিজ্ঞাসা করলাম কি হলো, ঘটনা কি, আপনি কান্নাকাটি করছেন কেন? বললো যে আমার বোন একটু ঘর থেকে বের হয়েছে প্রকৃতিটাকে সার দেওয়ার জন্য, তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসছে না, ওকে খুঁজে পাচ্ছি না। একটা চিৎকার শুনলাম, চিৎকার শোনার পরে আমি ওকে খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো বললাম যে আমরাও তো চিৎকারটা শুনেছি, এখন কোন দিকে গেছে, এখন আমরা আপনাকে একটু হেল্প করতে পারি খোঁজার জন্য। তো আমরাও খোঁজাখুঁজি করতেছি অনেক দূরে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, আজ থেকে 10-12 বছর আগে কিন্তু মানুষের যে ওয়াশরুম যেটা, সেটা কিন্তু ঘরের কাছে থাকতো না, মানে একটু দূরে থাকতো আর কি। এটা ঘরের পাশে থাকাটাকে অনেকে আনহাইজেনিক মনে করতো। তো আমরা আশেপাশে চারিদিকে যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো তার ভাই তো প্রায় পাগল, কারণ তার খুব আদরের বোন ছিল এটা। তো খোঁজাখুঁজি করতেছে। তো এখন তো বলে রাখা ভালো রাসেল ভাই, চিৎকারের পর কিন্তু আমরা একটা মানে প্রচন্ড একটা আওয়াজও শুনতে পেয়েছিলাম যে পানির মধ্যে কি যেন একটা পড়েছে, এরকম একটা আওয়াজ। তো তার ভাই সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো কোথাও খুঁজে পাচ্ছে না, তখন সে ভাবলো আমার মনে হয় আমার বোন পানিতে পড়েছে, পানিতে হবে। তো
কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ নেওয়া হয়নি, কারণ যদি পানিতে পড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েভ দেখা যেত, কিন্তু পানিটা খুবই শান্ত ছিল। তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত তার ভাই বলল, না আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতে আছে কোথাও। সে তখন পানিতে নেমে পড়লো। পানিতে নেমে খোঁজাখুঁজি করছে, আমরা তো আছি ওর পাশে, মানে আমরা উপরে আছি, পানিতে নামি নাই। তো সে খোঁজাখুঁজি করছে, পানিতে ওটা খুঁজে পাচ্ছে না। তো যেদিক দিয়ে সচরাচর মানুষ গোসল করতে নামে পুকুরে, প্রথমত সেই দিকে খোঁজা হয়, কিন্তু সেদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে যেখানে পুকুরের ঘাট থেকে প্রায় 10-15 হাত দূরে সে তার বোনের যে ওড়নাটা, সে ওড়নাটা সে দেখতে পায় পানির মধ্যে। তো সে ওই ওড়নাটার কাছে গিয়ে ওড়নাটা পায়, কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তো সে পানিতে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, তো বসে পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সে যখন পুকুরের পাড়ের কাছে যখন আসে, তো তখন তার বোনের একটা পা তার পায়ের সাথে লাগে। তো তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে। সে তার বোনের পা টাচ করার পর সে দেখে লোকেশনটা জাজ করার চেষ্টা করে যে কোথায় আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মানে আমরা যেটাকে বলি কড়ই গাছের যে শিকড়ের মধ্যে মাথাটা ঢোকানো, মানে গুজে রাখা আছে এরকমটা। তো ফরচুনেটলি মাথাটা পানির নিচে ছিল না, পানির উপরে ছিল, কিন্তু মেয়েটা বেহুশ ছিল আর কি, সেন্সলেস ছিল। তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গেছিলাম। মেয়েটা তখন প্রায় 9-এ পড়তো, মেবি 8 অথবা 9-এ পড়তো। তো সে এখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে, তখন সেন্সলেস ছিল, মাথার মধ্যে পুরো বডিতে কাদা মাখামাখি ছিল। তো যখন কাপড় চোপড় চেঞ্জ করে যখন তার বিছানায় যখন শোয়ানো হয়, শোয়ানোর পর যে সরিষার তেল অথবা অন্য কিছু দিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো হয় আর কি। তো জ্ঞান ফেরানোর পর যেটা হয় রাসেল ভাই, মেয়েটার আচরণগুলো অস্বাভাবিক ছিল, মানে পজেস হলে যেরকম হয় আর কি, অস্বাভাবিক ছিল। সে কাউকে চিনতে পারতেছে না, পাশাপাশি সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সবাইকে সে মেরে ফেলবে, বা কাউকে সে সহ্য করতে পারছিল না। তার মানে মেয়েটা তার নিজের মধ্যে নেই, মানে তার ভিতর থেকে অন্য কেউ যেন একটা আচরণ করছে। তো এভাবেই প্রায় ঘটনাটা চলছিল। তো মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছে না, মানে মেয়েটা সে ঘর থেকে বের হয়ে যাবে, মানে সে এখানে থাকবে না, সে ঘর থেকে বের হয়ে যাবে। তো সবাই ওকে ধরে রাখার চেষ্টা করতেছে। এখানে ওর যে চাচারা ছিল, ছোট চাচা বড় চাচা, ওরা সবাই ওকে ধরে রাখতেছে। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে একটা মেয়ের শরীরে এত শক্তি কিভাবে আসে। 3-4 জন তার 2 হাতে 2 পায়ে ধরেও রাখতে পারতেছে না, মনে হয় যে সে খাট থেকে মানে উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা, এত শক্তি দেখাচ্ছে। তো এভাবেই চলছিল। তো তার ছোট চাচা এক সময় একটা প্রসেস করে যে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুলি যেটা, সেটা আমাদের চাপ দিয়ে ধরে জিজ্ঞাসা করে যে তুই কে, তুই কোত্থেকে এসেছিস, এমনিতে সে একটা রিচুয়াল করার চেষ্টা করে আর কি, যদিও সে কোনো হুজুর ছিল না। তো সে যখন এই প্রচেষ্টা করার চেষ্টা করে, তখন সে মেয়েটা এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুই আমার আঙুলে কেন ধরেছিস, তুই আমার কি করতে পারবি, তোর চেয়ে বড় বড় হুজুরে আমার এখন পর্যন্ত কিছু করতে পারে না। তোর যে বাবা, মানে দ্যাট মিনস মেয়েটার দাদা আর কি, তোর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সূরা পড়ে, মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ তুই তো কিছুই না। এমন তাচ্ছিল হাসি, মানে আমরা ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই। তারপর মেয়ের দাদাও অনেক সূরা পড়ে অনেক চেষ্টা করে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। মানে মোট কথা হচ্ছে সে ঘর থেকে বের হয়ে যাবে, আর সে কাউকে কেয়ার করছে না, মানে এত জোর দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই, মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি, ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধরবো। তারপরও ধরে রেখেছে ওর চাচাতো ভাই, সবাই ধরে রেখেছে। তো এক পর্যায়ে গ্রামের যে হুজুরকে ডাকা হয় এখানে চিকিৎসা করার জন্য আর কি। তো হুজুর যখন আসছিল, আমরা তখন মেয়েটার ঘরের দরজার পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো হুজুর আসতেছে, আমরা দেখতেছি দূরে, ধরেন 40-50 মিনিট দূরে হবে আসতেছে। সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে ডেকেছিস, হুজুর তো আসতেছে, এই হুজুর আমার কিছুই করতে পারবে না, এই হুজুর এর চেয়ে বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই, আর এই হুজুর তো কিছুই করতে পারবে না। তো আমরা অবাক হয়ে গেলাম যে সে ঘরের মধ্যে থেকে সে কিভাবে হুজুরকে জাজ করলো যে হুজুর আসতেছে, যদিও আমরা ভিজুয়াল করেছিলাম যে আসতেছে, মেয়েটা তো ঘরের মধ্যে ছিল।
তো হুজুর আসার পরে হুজুর ওর অ্যাটিটিউড দেখে হুজুর একটু ঘাবড়ে যায়, কারণ ওর শরীরে প্রচন্ড শক্তি দেখাচ্ছিল। তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে। সে সরিষার তেল এবং যে শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা পড়লো করে মেয়েটার নাকে, তারপর চোখের দিকে এরকম দিল। দেওয়ার পরে তো প্রচন্ড চিৎকার, মানে মেয়েটার চিৎকার, এমন চিৎকার যে চিৎকার শুনে রাসেল ভাই সাধারণ মানুষ ভয় পাবেই। আর ওর কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ, মানে স্বাভাবিক ছিল না, খুব ভারী একটা কণ্ঠ। মানে আমরা বুঝতে পারছিলাম যে নিশ্চিত সে এখন তার নিজের মধ্যে নাই, ওর মধ্যে অন্য কিছু একটা আছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওকে খুব বাজে একটা জিন আসর করেছে, তো দেখা যাক কতটুকু কি করা যায়। তো শেষ পর্যন্ত হুজুর সেই জিনটার বা ওই মেয়েটার, যেটাই বলেন আপনারা, বয়ান নেওয়া শুরু করে। তো বয়ানের মধ্যে এক পর্যায়ে মেয়েটা বলতে কি ওই সেই জিনটা বলে যে আমি ওকে অনেক ছোটবেলা থেকে টার্গেট করছিলাম। বলে রাখা ভালো, জিনটা মেয়ে ছিল। তো আমি ওকে ছোটবেলা থেকে টার্গেট করেছিলাম, ওকে আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব, আমি সেটা আমার প্ল্যানের মধ্যে আছে। তো হুজুর জিজ্ঞাসা করে যে তুমি ওকে কেন নিয়ে যাবো, সে তোমার কি ক্ষতি করছে? তো বলার পর সে ডিটেলস বলে যে ছোটবেলা তো মেয়েরা এই যে চড়ুই ভাতি খেলে, তো চড়ুই ভাতি খেলার সময় সে নাকি কোনো এক সময় যে ওদের বাসার পাশে যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে নাকি চড়ুই ভাতি খেলার সময় যে আগুন জ্বালিয়েছিল, সে আগুনে নাকি ওই জিনটা নাকি ঘর বাড়ি নাকি পুড়ে যায়। তো এটাও বলেছে, সেই জিনটা বললো আর কি, সে নাকি হিন্দু, সে নাকি প্রায় 1000 বছর পূর্বে নাকি ইন্ডিয়ার কোনো এক রাজ্য থেকে নাকি বাংলাদেশে এসেছে। সেটা হচ্ছে ওই যে ওই মেয়েটার মুখের ভাষা আর কি। তো এই কথা বলার পর এখন বলছে যে সেটা তো সে যেহেতু চড়ুইবাতি খেলতে গিয়ে আগুন জ্বেলেছে, তোমাদের ঘর পুড়ে গেছে, সেটা তো ছোটবেলার কাহিনী, সে তো ছোটবেলা এগুলো করেছে, তো এখন তুমি তাকে কেন ইয়ে করছো, পজেস করেছে কেন, বা ওর কাছে কেন আসছো? যে আমরা আমাদের ঘর বাড়ি পুড়ে ফেলার পর আমরা ওকে টার্গেট করেছি, ওকে যে কোনো সময় নিয়ে যাব, তো আজকে নিয়ে যেতে পারতাম, তো হয়তো কোনো একটা কারণে সম্ভব হয়নি, নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি ওকে নিয়ে যাবই যে কোনো মুহূর্তে, তোরা কিছুই করতে পারবি না। এখন যদি নিয়ে যেতে নাও পারি, ভবিষ্যতে কোনো একদিন হলো আমি এটাকে নিয়ে যাব। তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই জিনটা মানে তাকে ছেড়ে যেতে রাজি হয়। তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয়। এর মধ্যে কিন্তু রাসেল ভাই অনেক রিচুয়ালি অনেক কিছুই করে, মেয়েটাকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, মানে অনেক কিছুই করে আমাদের সামনে। তো যখন সে চলে যেতে রাজি হয়, তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হাড়, গরুর হাড়ের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে। তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার, সে কখনোই সে গরুর হাড়ে কামড় দেবে না, অন্য যাই কিছু সে করবে, কিন্তু সে গরুর হাড়ে সে কখনোই কামড় দেবে না। তো হুজুরের কথা ছিল তোমাকে যদি যেতেই হয় তাহলে তোমাকে গরুর হাড়ে কামড় দিয়ে যেতে হবে। তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়, বা অনেক রাগান্বিত চেহারা মেয়েটার বা জিনটা অনেক রাগান্বিত চেহারা হুজুরকে বলে, তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবই, তোরও ক্ষতি করবো, মেয়েটারও ক্ষতি করবো, তুই আমাকে ছেড়ে দেখো না, আমি এখন চলে যাব। তো হুজুর বলে, না, তোমাকে এভাবে যেতে দেওয়া হবে না, তোমাকে গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো অনেক কথা কাটির পর সে কখন রাজি হচ্ছিল না। তো সে বললো, হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, ঠিক আছে। তো এখন যদি তুমি যাচ্ছ, যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখনো আর ফিরে আসবে না। তো জিনটা কমিটমেন্ট করে, সে আর কখনো ফিরে আসবে না। এবং একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার, যেটা বলে বার্জার একটা ডাল, মানে সে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি। তো বার্জার একটা ডাল সে ভেঙে যাবে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই। তো হুজুর আসার পূর্বে আর কি, ওই যখন হুজুর আসার পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল, তখন সে মেয়েটা, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম, তো সেই মেয়েটা আমাকে বলতেছে কেমন আন্টি, যে তুই এখানে আসছিস কেন, তুই তো মায়ের এক ছেলে না, আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই এখানে আসছিস কেন, তোর কিন্তু এখানে আসা ঠিক হয়নি। এই কথাটা কিন্তু রাসেল ভাই আমাকে বলে। যখন এই কথাটা বললে তখন অবশ্য ভয় পেয়েছিলাম। আবার অন্যদিকে আই ওয়াজ 18 years old, আর আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল এখানে, তো মনে মনে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়টা প্রকাশ করিনি। তো যাই হোক, পরবর্তীতে যখন সে চলে যাওয়ার জন্য, যখন হুজুরের কাছে কমিটমেন্ট করে, সে গাছের একটা ডাল, মানে বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো সবাইকে হুজুর বলে যে আপনারা সবাই একটু সাইড হয়ে যান, দরজাটা খালি করেন, সে এখন চলে যাবে, আর যাওয়ার পথে সে একটা সিমটম রেখে যাবে আর কি। তো তখন মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, মেয়েটার পিছনে পিছনে আমরা সবাই ছিলাম অবশ্য, দরজাটা খালি করে দেওয়া হয়।
খালি করে দেওয়ার পর মেয়েটা ঘর থেকে বের হয়, দৌড় দিয়ে সে উঠানে গিয়ে সে সেন্সলেসে পড়ে যায়। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা সবাই এখানে সাক্ষী, আমাদের চোখের সামনে ঘটনাটা। সে যখন ওই যে জিনটা আর কি, সে যখন যায় বার্জার দিয়ে যখন যায়, একটা ঢাল তো ভাঙলোই, বার্জার একটা ডাল ভাঙলো সে। আর যাওয়ার সময় সে বার্জারের মধ্যে এমন একটা আলোড়ন করলো, মানে তার আলোড়ন দেখে আমরা বুঝতে পারলাম সেটা বিশাল বড় কিছু একটা, মানে পুরো বার্জার, মানে ঝড় তুফান এলে যেরকম হয় পুরোটা বার্জার এরকম ভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো সে। তো শেষ পর্যন্ত আমার সেই আন্টিটা সে পজেস থেকে মুক্তি পায়। তো পরবর্তীতে তাকে বাসায় রুমে নেওয়া হয়, নিয়ে কিছুক্ষণ পরে অবশ্য জ্ঞান ফিরে আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি আপনি আমাকে একটু আগে কি বললেন, মানে আমি এখানে কেন আসছি, আপনার কথা শোনাতে আমি খুব ভয় পাইছিলাম। বলছে মামা আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে এই কথা কখন বলছি আমি, বা আমার তো এগুলো আসলে সত্যি কথা বলতে কি রাসেল ভাই, যে পজেস থাকা অবস্থায় অবশ্যই কারো কোনো কিছু মনে থাকে না। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, যদি ভালো লাগে প্লে করবেন। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলের মধ্যে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনা। ভূতপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনাই আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পাবেন। তাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনারা খুব সহজে এই ঘটনাগুলো শুনতে পারেন। এই কারণেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে আপনাদের মাঝে শেয়ার করা হয়। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো চলে আছেন। তো আপনারা সকলে জানেন যে আমরা প্রতিনিয়ত ফিরে আসি রাত 10টা বাজে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে ভয়ঙ্কর ভূতের গল্প এবং মজার মজার সব গল্প শোনাতে। আজকে কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। আজকে আমরা আপনাদেরকে কয়েকটি ইমেল পড়ে শোনাবো, যে ইমেলগুলো আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। আমি আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন শুরু করি প্রথম ইমেলটি লিখছেন ঢাকা জেলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি ঠিক যেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি। ঢাকার এক ব্যস্ত এলাকায় দাঁড়িয়ে আছে এক বিশাল পরিত্যক্ত হাসপাতাল। লোকজন একে বলে সিটি হাসপাতাল। অনেক বছর আগে এখানে নাকি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল এবং মারা গিয়েছিল বহু রোগী এবং অনেক ডাক্তার। তারপরে থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে পড়ে আছে। দিনে মানুষ মাঝে মাঝে পাশ দিয়ে যায়, কিন্তু রাতে এখানে পা রাখার সাহস কেউ করে না, কারণ রাতের বেলা এখান থেকে ভয়ঙ্কর সব শব্দ শোনা যায় এবং হঠাৎ করেই বিদ্যুতিক লাইট জ্বলে ওঠে হাসপাতালের ভেতর থেকে। তো এরকম একটা পরিস্থিতি থেকে এলাকার মানুষ সবাই সচেতন এবং রাতের বেলা তার আশেপাশেও কেউ যায় না। তারপরেও এই হসপিটালটাকে সরকার থেকে নতুন করে চালু করার কথা উঠলেও কখনো সেভাবে চালু করা হয়নি কোনোভাবেই। কিছু স্কুল পড়ুয়া ছেলে এবং মেয়ে একদিন কৌতূহল থেকেই হাসপাতালের ভিতরে ঢোকেন দিনের বেলায়, আর তারা হাসতে হাসতে ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। দেওয়ালে এখনও আগুনের পোড়া দাগ, পুরনো বেড, ভাঙা চেয়ার, ধুলো জমা আছে। কিন্তু হঠাৎ তারা শুনল অপারেশন থিয়েটার থেকে যন্ত্রপাতির শব্দ হচ্ছে, চিক চিক কিস কিস। কেউ যেন ছুরি বা চাকু ধার দিচ্ছে এমন একটা শব্দ শুনে তারা রীতিমতো অবাক হয়ে গেল। তাদের মনোযোগ হঠাৎ করে নষ্ট হয়ে গেল। তারা আসলে বুঝতে পারতেছিল না যে আসলে এমন একটা কাহিনী বা এমন একটা যে শব্দ তারা হঠাৎ করে পেল, এই শব্দটা কোথা থেকে আসলো বা কিভাবে শব্দটা তাদের কান পর্যন্ত আসলো। এই সব কিছু ভাবতে ভাবতেই তাদের মধ্যে একজন সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো এবং দেখলো টেবিলের উপর একটা লাশ ঢাকা সাদা চাদর দিয়ে। চাদরটা আস্তে আস্তে লড়ছে। হঠাৎ চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কৃষ্ণকায় রক্তমাখা, আর চেপে ধরলো তার গলায়।
বাকি সবাই দৌড়ে পালালো, কিন্তু যে ছেলেটা ভিতরে ঢুকেছিল তাকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলল ওই হাসপাতালে এক সময় অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালাতো এবং নির্মম ডাক্তাররা সে গরিব মানুষদের বিনা অনুমতিতে অস্ত্রোপচার করত, শিশুদের উপর নিষ্ঠুর পরীক্ষা করত, রোগীরা কষ্টে ছটফট করলেও তাদের বাঁচতে দিত না। লোকেরা বিশ্বাস করে সেই রোগীদের আত্মারাই আজ ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের প্রতিটি করিডোরে, প্রতিটি ফ্লোরে, প্রতিটি ইঞ্চি জায়গায়। এক রাতে এক ভিক্ষুক বৃষ্টির কারণে হাসপাতালে আশ্রয় নেয়। সে ভাবছিল একটু শুকনো জায়গায় ঘুমাবো, কিন্তু রাতের গভীর হতেই সে শুনল করিডোরে পায়ের আওয়াজ, টুপটাপ টুপটাপ, যেন ডাক্তার এবং নার্সরা হাঁটছে। সে চোখ মিলাতেই দেখলো সাদা কোট পরা ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু পোড়া কালো চামড়া আর ফাফা গর্ত। একজন ডাক্তার তার কাছে এসে কানে ফিসফিস করে বলল, তোমাকেও আজ সার্জারি করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? আমরা তোমাকে কোনো রকম কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করে ফেলবো। এবং পরের দিন সকালে লোকেরা ভিক্ষুকের লাশ পায় হাসপাতালের গেটে। সেই রাতে তার সঙ্গে কি হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনও কারো কাছেই উন্মুক্ত না, বা কেউ জানেন না যে আসলে সেদিন কি হয়েছিল সেই ভিক্ষুকের সাথে। কিন্তু হঠাৎ করে একজন দরবেশ, যিনি ব্যাখ্যা করলেন সেই লাশটি দেখে এবং বলতে লাগলেন যে যখন এই ভিক্ষুক সেখানে আশ্রয় নিয়েছিল তখন এখানকার যারা আত্মা ছিল সেই আত্মারা, আপনারা মানে একটু আগে শুনেছেন যে আত্মারা সবসময় তাদের উপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছিল এবং বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালানোর মাধ্য দিয়েই কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এবং সেই লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়ও পাওয়া গেছে, এমন কথাই বলতেছে গ্রামের লোকেরা। তার কয়েক বছর পর শহরে কিছু সাংবাদিক সিদ্ধান্ত নিল তারা এই পরিত্যক্ত হাসপাতালটি নিয়ে একটা রিপোর্ট করবে। তো সেই অনুযায়ী তারা ক্যামেরা আর লাইট নিয়ে ঢুকে পড়লো সেই হাসপাতালটির ভিতরে। প্রথমে কিছুই হলো না, তারা রাত বেরোতেই ক্যামেরায় ধরা পড়লো অদ্ভুত ছায়া, কখনো করিডোরে রোগীদের ছোটাছুটি, কখনো আবার পোড়া নার্সদের মুখের ছবি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন থিয়েটারে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে অনেক রকমের চিৎকার চেঁচামেচি আসতেছে। হঠাৎ করে তাদের একদম চিৎকার করে উঠলো, আমাকে বাঁচাও, কেউ আমার হাত ধরে টানছে। বা এই সাংবাদিকরা ছুটে গিয়ে দেখলো ওর শরীর মেঝের নিচে টেনে নেওয়া হচ্ছে। তারপর দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সবাই মারিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু বের হতে পারলো না। ভিতর থেকে তখন শোনা যাচ্ছিল অপারেশন থিয়েটারের আলো জ্বেলে উঠেছে, যন্ত্রপাতি চলছে, আর এক ভয়ঙ্কর ডাক্তার গভীর গলায় বলছে, পরবর্তী রোগী প্রস্তুত করো। তো দর্শক, গল্পটি ছিল এতটুকুই। আসলে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো জানাবেন, কারণ আপনারা সকলেই জানেন যে আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক বেশি পছন্দনীয় এবং আমরা কিন্তু চাই সবসময় আপনারা আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো আমাদের কাছে করবেন এবং আমাদের কাছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন, কারণ আমরা কিন্তু আপনাদের গল্পগুলো বাছাই করে সেই গল্পগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সে জিমেল বা ফেসবুক পেজে আপনারা চাইলেই আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো দর্শক, আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আবারও কালকের এপিসোডে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের সমস্ত মানুষদেরকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।